যদিও ভারত জাতিসংঘ থেকে খুব বেশি সুবিধা পাচ্ছে না, কিন্তু তাও আজও আমরা নিরাপত্তা পরিষদে একটা স্থায়ী আসন এবং ভেতশক্তির জন্য লড়াই করছি। জাতিসংঘ সংস্কারের নামে ঘুমিয়ে আছে এবং গত 70-80 বছরে জাতিসংঘের প্ল্যাটফর্মে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়নি। তবুও জাতিসংঘকে অর্থায়নের ক্ষেত্রে ভারত সরকার কোনো ত্রুটি রাখেনি। যেমন একটা নির্দিষ্ট অর্থবছরের জন্য বাজেট তৈরি করে, তেমনি জাতিসংঘের কার্যক্রম চালানোর জন্য প্রতি বছর একটা বাজেট তৈরি হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে সমস্ত সদস্য দেশ বাজেট অনুমোদন করে, কারণ সবাইকেই টাকা দিতে হয়। জাতিসংঘের সভা, বৈঠক ইত্যাদির জন্য অর্থের প্রয়োজন হয়। জাতিসংঘের অধীনে অনেক সংস্থা রয়েছে যাদের বিভিন্ন ধরনের ব্যয় থাকে। বিশ্বের বিভিন্ন দেশে তাদের অনেক কর্মী এবং কর্মচারী রয়েছে যাদের বেতন, আবাসন ইত্যাদির ব্যবস্থা এই বাজেট থেকেই করা হয়। জাতিসংঘ তার সদস্য দেশগুলোর কাছ থেকে অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ দিয়েই সমস্ত খরচা চালায়। তো এখন প্রশ্ন আসে, কোন দেশ কত টাকা দেবে সেটা কিভাবে নির্ধারিত হয়? এই জন্য সদস্য দেশের জিডিপি, অর্থনৈতিক অবস্থা, ক্রয় ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে একটা ফর্মুলা তৈরি করা হয় এবং তা অনুযায়ী নির্ধারণ করা হয় যে কোন দেশ কত টাকা দেবে। যেহেতু আমেরিকা জিডিপি সবচেয়ে বেশি, তাই তারা সবচেয়ে বেশি অর্থ প্রদান করে। অন্যদিকে পাকিস্তানের মতো দেশ যা ঋণের ওপর নির্ভরশীল, তাদের কাছ থেকে জাতিসংঘ কোনো টাকা চায় না, বরং তারা উল্টে জাতিসংঘের কাছ থেকে সাহায্য চেয়ে বসে। জাতিসংঘের 194টা সদস্য দেশ থাকলেও সবাই পুরো অর্থ প্রদান করে না। খুবই কম দেশ আছে এবং বছরের শুরুতে জাতিসংঘকে তাদের অর্থ পরিশোধ করে, যার মধ্যে একটা দেশ হলো ভারত। 2025 সালের বাজেটের জন্য ভারতের অর্থায়ন নির্ধারিত হয়েছিল $37.64 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3327 কোটি টাকা। ভারত সরকার এই অর্থ 31 জানুয়ারি 2025 তারিখেই জাতিসংঘের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, অর্থাৎ একবারে সম্পূর্ণ অর্থ প্রদান করা হয়েছে। গত বছর ভারত প্রায় $32 মিলিয়ন দিয়েছিল, যা এই বছরের তুলনায় $5 মিলিয়ন কম। তো একটা রিপোর্ট অনুযায়ী বিশ্বের 194টা দেশের মধ্যে মাত্র 40 থেকে 45টা দেশ বছরের শুরুতেই তাদের পুরো অর্থ জাতিসংঘকে দিয়েছে এবং এর মধ্যে একটা দেশ ভারত। অনেক দেশ কিস্তিতে টাকা পাঠায়, আবার কিছু দেশ একেবারেই কোনো অর্থ প্রদান করে না। পাকিস্তানের মতো কিছু দেশ জাতিসংঘকে অর্থ দেয় না, বরং জাতিসংঘের কাছ থেকেই সাহায্য চেয়ে বসে। তো বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ থেকে ভারত খুব বেশি লাভ পাচ্ছে না। আমরা এখনো ভেটো পাওয়ারের জন্য অপেক্ষা করছি। সেই জন্য ভারতের অনেকেই বলছে জাতিসংঘে অর্থায়ন পুরোপুরি বন্ধ করে দিতে হবে এবং জাতিসংঘকে বয়কট করতে হবে। তো এই বিষয়ে আপনার কি মতামত? এক্ষেত্রে আপনি কি মনে করেন ভারতের কি জাতিসংঘের বাজেটে দেওয়া অর্থ বন্ধ করে দেওয়া উচিত? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই জানান। ওদিকে আমরা দেখছি সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র পানামা খালের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করাই গুরুত্বপূর্ণ জলপথ বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে আমেরিকা এই খাল নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে। 1914 সালে নির্মিত পানামা খাল দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। 1999 সালে এটা পানামার কাছে হস্তান্তর করা হয় এবং তারপর থেকে পানামা খালটা নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো যুক্তরাষ্ট্রকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। ওদিকে চীনের প্রভাব নিয়ে ক্রমশ বাড়ছে যুক্তরাষ্ট্রের উদ্বেগ। যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগ হলো হংকং ভিত্তিক কোম্পানি সিকে হাচিসন হোল্ডিংস, যা পানামা খালের দুপ্রান্তের বন্দর পরিচালনা করে। এক্ষেত্রে মার্কিন কর্মকর্তারা, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আশঙ্কা প্রকাশ করেছেন যে চীন এটার মাধ্যমে পানামা খালের ওপর অতিরিক্ত প্রভাব বিস্তার করতে পারে। রুবিও পানামাকে চীনের অংশগ্রহণ কমাতে বলেছেন, না হলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে এই হুমকি দিয়েছে। এক্ষেত্রে পানামার কি প্রতিক্রিয়া? পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো পরিষ্কারভাবে বলেছেন যে পানামা
পানামা খালের ওপর দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করা হবে না। যদিও তিনি চীনা কোম্পানির সাথে করা চুক্তিগুলো পর্যালোচনা করতে সম্মত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সাথে অভিবাসন সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর কথা বলেছেন, তবুও তিনি জোর দিয়ে বলেছেন যে পানামাই খালের নিয়ন্ত্রণ বজায় রাখবে। এক্ষেত্রে পানামার অভ্যন্তরীণ আইনি পদক্ষেপ। সম্প্রতি দুই পানামানিয়ান আইনজীবী সিকে হাচিসন হোল্ডিং কোম্পানির সাথে চুক্তি বাতিল করার জন্য মামলা দায়ের করেছে। তাদের দাবি এই চুক্তি সংবিধান বিরোধী। যুক্তরাষ্ট্রের চীনা প্রভাব কমানোর প্রচেষ্টার সাথেই আইনি লড়াই মিলিয়ে যায়। তো এক্ষেত্রে চীনের কি রিয়াকশন? চীন কিন্তু যুক্তরাষ্ট্রের অভিযোগকে দায়িত্ব জ্ঞানহীন বলে উড়িয়ে দিয়েছে এবং বলেছে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে তাদের পানামার সাথে সহযোগিতা স্বাভাবিকভাবেই চলছে। চীনা কর্মকর্তারা সব পক্ষকে বাইরের হস্তক্ষেপ এড়িয়ে পারস্পরিক স্বার্থের ওপর জোর দিতে বলেছেন। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, যদি পানামা খালে চীনের প্রভাব কমানো না হয় তবে যুক্তরাষ্ট্র আবারও খালের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে। ওনার এই মন্তব্য আন্তর্জাতিক উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে এবং অতীতে যুক্তরাষ্ট্রের পানামায় হস্তক্ষেপের স্মৃতি ফিরিয়ে এনেছে। তো পানামা খাল নিয়ে বর্তমান পরিস্থিতি দেখায় যে কিভাবে বড় শক্তিগুলো কৌশলগত সুবিধার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। যুক্তরাষ্ট্র চীনের প্রভাব কমাতে চায় এবং এমনকি খালের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে পানামাকে আন্তর্জাতিক চাপ সামলানোর পাশাপাশি তার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আগামী কয়েক মাস এই গুরুত্বপূর্ণ জলপথের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনার কি মনে হয়? আমেরিকার ভাবনা চিন্তা কি একেবারে সঠিক? অবশ্যই জানান কমেন্টে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।